হ্যালো অল দ্য ফিউচার অফিসার্স, আই হোপ অল ইউ আর ডুইং ভেরি ওয়েল। তো আজকের ভিডিওর প্রসঙ্গটা আপনারা দেখতেই পাচ্ছেন, থাম্বনেলে লেখাই রয়েছে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের পিইটি অর রানিং, মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অ্যান্ড রানিং। আমরা জানি যে পিআরবি যে এক্সামগুলো কন্ডাক্ট করায় তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল, কেপির কনস্টেবল বা এক্সাইজের কনস্টেবল, এক্সাইজের আমরা জানি যে সাব ইন্সপেক্টর র্যাঙ্কের পরীক্ষা হয় এবং সেখানে দুখানা এদের স্ট্যান্ডার্ড থাকে। সেটা হচ্ছে যে রানিংয়ের একটা হচ্ছে 800 মিটার রান আর একটা হচ্ছে 1600 মিটার রান। হ্যাঁ, আর সাব ইন্সপেক্টর র্যাঙ্কের ক্ষেত্রে লেডি সাব ইন্সপেক্টরদের ক্ষেত্রে কিন্তু 400 মিটার রান থাকে। তো সেটা নিয়ে খুব একটা বড় মাথা ব্যথা থাকে না, কারণ 400 মিটার রানটা ভীষণ ইজি রানিং। মোটামুটি অলমোস্ট সবাই একটু ফিট থাকলে কমপ্লিট করে দিতে পারে টাইমের মধ্যে। কিন্তু যেটা নিয়ে কনসার্ন হয় সেটা হচ্ছে যে ছেলেদের 800 মিটারটা বা মেয়েরাও যেটা কনস্টেবলের জন্য 800 মিটার রান করে, অথবা যেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কেপির কনস্টেবলের জন্য ছেলেরা 1600 মিটার রান করে, সেখানে কিন্তু প্র্যাকটিসের প্রচণ্ড পরিমাণ দরকার হয় এবং দরকার হয় সঠিক স্ট্র্যাটেজি জানার। এই স্ট্র্যাটেজিটা সঠিক না থাকলে কিন্তু কোনোভাবেই রানিংটা বা পিইটি পাস করা সম্ভব নয়। কারণ এর আগেও আপনারা দেখেছেন অনেক ওয়েস্ট বেঙ্গল পুলিশের মাঠে অনেক জায়গায় এরকম হচ্ছে যে 20 জন একসাথে দৌড়তে শুরু করেছে, অথচ মাত্র 4জন 5জন কোয়ালিফাই করছে। কোথাও কোথাও আবার অনেকটা বেশি পাস করেছে, 15জন 16জন। তো এটা হচ্ছে প্র্যাকটিস, যে রানার বলে কিছু হবে না। যারা প্র্যাকটিস করবে, রেগুলার প্র্যাকটিস করবে, তারা প্রত্যেকেই রানার হয়ে যাবে। আর যারা প্র্যাকটিস করবে না কিন্তু তাদের কিন্তু রান খারাপ হবে, পিইটি খারাপ হবে, এটা স্বাভাবিক ব্যাপার। সেই ক্ষেত্রে রেগুলার প্র্যাকটিস করতে হবে। আজকে আমি কিছু সায়েন্টিফিক জিনিস বলবো রানিংয়ের ব্যাপারে, যেগুলো একদম যারা বিগিনার, একদম যারা রান শুরু করেনি, কোনোদিনও রান করেনি, হঠাৎ করে শুরু করছে, যারা অলরেডি ওয়েস্ট বেঙ্গল পুলিশে বলবো একরকম ফেল করে এসছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের পিটিতে ফেল করে এসছে, অথচ সামনে কেপি রয়েছে, তাদের জন্য বিশেষ খুব ইউজফুল হয় ভিডিওটা। এবং যারা মোটামুটি রেগুলার রান প্র্যাকটিস করছে কিন্তু তবুও রানের টাইমিং ইমপ্রুভ হচ্ছে না, তাদের জন্য ভীষণ উপকার হবে আজকের ভিডিওটা। কারণ আমি রানের প্রত্যেকটা জিনিসের লজিক বলবো এবং কেন এই পদ্ধতি মেনে চললে রানটা আপনাদের ক্লিয়ার হবে সেটার আমি সঠিক দিশা দেখিয়ে আজকে বলবো। কারণ নিজেও আমি এই এতগুলো স্টেপ করেছি এবং নিজে 7খানা এরকম পিইটি কোয়ালিফাই করে এসেছি অলরেডি। ওয়েস্ট বেঙ্গল পুলিশের বিভিন্ন রকম এক্সামগুলোর সাব ইন্সপেক্টর র্যাঙ্কে শুরু করে কনস্টেবল র্যাঙ্ক থেকে অনেক কিছু, এরকম 7খানা, এবং এক্সাইজেরও এরকম 7খানা টোটাল এক্সামের পিআরবি থেকে আমি কিন্তু পিইটি পাস করেছি। এবং একদম জিরো থেকে শুরু করেছিলাম, আমার কোনো খেলাধুলোর বিশেষ কিছু ব্যাকগ্রাউন্ড নেই, অতটা খেলাধুলার সাথেও যুক্ত ছিলাম না, এবং তাছাড়াও হচ্ছে যে শুধুমাত্র প্র্যাকটিসের জোরে এগিয়েছি। তো সেটা আমি স্ক্র্যাচ থেকে একদম শুরু থেকে বলতে পারবো যে কীভাবে রানিংটা করলে আপনারা পাস করবেন। তো শুরু করা যাক। প্রথমেই আসতে হবে আমাদেরকে যে রানিং গিয়ার, অর্থাৎ আপনি যে রান করবেন তার জন্য কী কী জিনিস জরুরি। যেই জিনিসগুলো বলছি সেগুলোর পিছনে কিন্তু যথাযথ কারণ রয়েছে। একটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে শ্যু, যে রানিং শ্যু, এটা কিন্তু চুজ করা ভীষণ ভীষণ জরুরি। একটা ভালো রানিং শ্যু কিন্তু আপনার পেস, যে লোকটা 7.5 মিনিটে রান কমপ্লিট হচ্ছে 1600 মিটার, সে কিন্তু চাইলে 6.5 মিনিটে কমপ্লিট করতে পারে, শুধু একটা ভালো শ্যু থাকলে। কারণ প্র্যাকটিসের ক্ষেত্রেও শ্যুটা ভীষণ জরুরি। কারণ অনেক ক্ষেত্রে পায়ে ইনজুরি হয়, শিন পেন হয়, কাফ পেন হয়, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে মাসেলও পেন শুরু হয়। তো সেটা ভালো কিন্তু শ্যু না থাকার কারণে। এবং হচ্ছে খারাপ শ্যু, ইল ফিট শ্যু, যেগুলো কিন্তু লুজ ফিট হয়, সেই ধরনের শ্যু পরে রান প্র্যাকটিস করা এটা কিন্তু মোটেই উচিত নয়। ইল ফিট শ্যু বা যে শ্যুগুলো ভালো কুশনিং নয়, নরম নয়, মানে লুজ, এরকম শ্যুগুলো কিন্তু ভীষণ ক্ষতি করে। তো আমি কিছু শ্যুয়ের সাজেশন দিয়ে দেবো, কিন্তু এটা কিন্তু ভীষণ জরুরি। আর যারা খালি পায়ে রান করেন, মানে বেয়ারফুট রানিং করেন, তারা তো ভীষণ ভালো। খালি পায়ে রান করলে কিন্তু ডেফিনেটলি অনেকটা পজিটিভ দিক পাওয়া যায়। কারণ খালি পায়ে রান করলে টাইমটা অনেকটা একটু কমে আসে, কেননা আমাদের পা যখন সঠিকভাবে মাটিতে পড়ে খালি পায়ে, তখন কিন্তু আমরা রানের স্পিডটা অনেকটা ইমপ্রুভ হয় এবং আমাদের শ্বাসকষ্টটা অনেকটা কম হয়। কেননা আর্থিং যেটা বলি আমরা, মাটির সাথে আমাদের শরীরের বডির কানেকশানটা ভালো হলে কিন্তু রানিং ভালো হয়। এবং যারা শু পরে করেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো শু পরা অবশ্যই জরুরি। একটা দামি ভালো শু কিন্তু ডেফিনেটলি একটা মানুষের রানের টাইমিং 1600 মিটারের ক্ষেত্রে এক মিনিট অবধি কমিয়ে আনতে পারে। 30-40 সেকেন্ড থেকে 1 মিনিট অবধি কমিয়ে আনতে পারে। এবং যারা 3.5 মিনিটে কমপ্লিট করছেন বর্তমানে, তারা কিন্তু সেটাকে 3 মিনিটের মধ্যে কমপ্লিট করে আনতে পারেন, বা 3 মিনিট 40 সেকেন্ড থেকেও 3 মিনিটে আনা যায় ভালো শু হলে। আর একটা হচ্ছে যে জিপিএস ওয়াচ, অথবা যাদের জিপিএস ওয়াচ অ্যাফোর্ড করার ক্ষমতা নেই, শুধু স্মার্ট ওয়াচ 1000, 1200, 1500-র মধ্যে অনেক ভালো ভালো কোম্পানি ওয়াচ পাওয়া যায়, আপনারা বললে আমি সাজেস্টও করে দেবো।
আর যারা টাকা খরচ করতে পারবেন তারা জিপিএস ওয়াচ কিনতে পারেন, নাও পারেন, অ্যাটলিস্ট স্মার্টফোন কিন্তু ইউজ করতেই হবে, কারণ স্মার্টফোনে জিপিএস ট্র্যাকার রয়েছে, সেখানে কিছু অ্যাপ ডাউনলোড করতে পারা যায়। আমি সেগুলো আপনারা চাইলে কমেন্ট করলে আমি বলে দিতে পারবো। আমি অলরেডি বলে দিচ্ছি দোকানে অ্যাপের নাম, সেটা হচ্ছে আপনারা যারা স্যামসাংয়ের ফোন ইউজ করেন স্যামসাং হেলথ অ্যাপ রয়েছে, সেটা ইউজ করতে পারেন। আদারওয়াইজ স্ট্রাভা বলে একটা অ্যাপ রয়েছে, স্ট্রাভা STRAVA, তা প্লে স্টোরে পেয়ে যাবেন, সেই অ্যাপটাও ডাউনলোড করতে পারেন। সেখানে কিন্তু টাইম মেনে কিন্তু দৌড়তে হবে, কেননা আপনাদেরকে পুরো পুরো খেলাটাই হচ্ছে এখানে টাইম আর ডিস্টেন্সের। টাইম ডিস্টেন্সটা কিন্তু আপনাদেরকে প্রত্যেক মুহূর্তে মাপতে হবে, তবেই ইমপ্রুভমেন্টটা বুঝতে পারবেন। ডেলি দেখতে হবে যে কী কোথায় আছেন, মেজার করতে হবে নিজেকে। আনাড়ির মতো সময় না দেখে, ডিস্টেন্স না দেখে যদি দৌড়ান, তাহলে কিন্তু কোনোভাবেই আপনি ইমপ্রুভমেন্টের দিকে যাবেন না, কারণ ওই দিক ঠিক না থাকলে নাবিক কিন্তু কখনোই সঠিক পথ খুঁজে পায় না। সুতরাং এটা একটা ভীষণ জরুরি ব্যাপার যে জিপিএস ফোনে, স্মার্টফোনে আপনারা অ্যাপগুলো ডাউনলোড করে নেবেন, স্ট্রাভা অথবা নাইকি বা আরও রয়েছে, অ্যাডিডাসেরও একটা অ্যাপ রয়েছে, বা স্যামসাং ইউজ করলে স্যামসাং হেলথ, ফোনের ইনবিল্ট যদি কোনো হেলথ অ্যাপ থাকে সেখানে কিন্তু আপনারা রানিং ট্র্যাক করতে পারবেন। জিপিএস ওয়াচ থাকলে কি সুবিধা হয়, বা এমনি নর্মাল স্মার্ট ওয়াচ থাকলে সুবিধা হয় যে হার্ট রেটটা চেক করা যায়। হার্ট রেটের গুরুত্বটাও কেন বলছি একটু বাদে আমি বলবো, হার্ট রেটের গুরুত্ব কেন এতটা বেশি আমি পুরো সায়েন্টিফিকভাবে বলবো আজকে রান করার জন্য কী কী দরকার। তো এই দুটো জিনিস গেল। নেক্সট গেল হচ্ছে ড্রেস। ড্রেস কিন্তু সবসময় একটু লুজ ফিট ড্রেস পরা উচিত, কখনো টাইট ড্রেস পরে। এবার টাইট ড্রেস অনেক ক্ষেত্রে যারা প্রপার রানিং করে অনেক সময় স্লাক্স পরে করে, হ্যাঁ সেটা ঠিক আছে, সেটা কিন্তু ফ্লেক্সিবল, মানে টানলে বা ছিঁড়ে যাওয়ার ভয় নেই, অথবা একটু পাটা অনেকটা ফ্লেক্সিবল করা যায়, এরকম ড্রেস পরতে হবে, লুজ ফিট ড্রেস, সেটা খেয়াল রাখতে হবে। আর যেন শরীরে হাওয়া লাগে সেরকম ধরনের একটা ড্রেস। গরমকালে শরীরে কিন্তু আমাদের রান করতে করতে কিন্তু অনেকটাই শরীর ঘেমে যায়, সেক্ষেত্রে যদি যতটা হালকা ড্রেস, স্যান্ডো গেঞ্জি টাইপের, স্যান্ডো গেঞ্জি কিন্তু শরীরে চেপে থাকে, সুতির জামা যেন না পরে রান করে ছেলেরা বেশিরভাগ ক্ষেত্রে, কারণ 1600 মিটার রানের ক্ষেত্রে কিন্তু একটা ব্রিদেবল কোনো নাইলন কাপড়ের ড্রেস বা হাফ যে গেঞ্জিগুলো হয় সেগুলো পরলে বেশি ভালো, কারণ সুতির কাপড় জল ধরে রাখে, ঘেমে গেলে কিন্তু গায়ে ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা একটা থাকে। আর সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মাইন্ডসেট, যে আমাকে 1600 মিটার বা 800 মিটার বা 400 মিটার রান আমাকে কমপ্লিট করতে হবে সময়ের মধ্যে, এবং কমপ্লিট করে নিজেকে উদ্ধার করতে হবে, চাকরি পেয়ে নিজের ফ্যামিলিটাকে উদ্ধার করতে হবে, সেই কিন্তু একটা মাইন্ডসেট থাকতে হবে। এই চারটে জিনিস কিন্তু ভীষণ জরুরি রান শুরু করার আগে। চলে আসি এর পরের স্লাইডটায়। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রি রানিং, মানে রানিং শুরু করার আগে আমাদেরকে কী কী জিনিস খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে সকালবেলায় মোটামুটি খালি পেট রাখাই ভালো রান শুরু করার আগে। যদি অনেকেই মনে হয় যে না আমি খালি পেটে একদমই এনার্জি পায় না, সেক্ষেত্রে একটা বা দুটো খেজুর খেতে পারে ম্যাক্সিমাম। তারপর হচ্ছে যে ইলেকট্রাল সলিউশন, ইলেকট্রাল পাউডার যেটা পাওয়া যায় বাজারে কিনতে, সাদা এবং সবুজ কালারের একটা প্যাকেট পাওয়া যায়, যেটাতে কোনো ফ্লেভার থাকে না, কিন্তু একদম যেটা ফ্লেভার থাকে না, প্লেন সাদা এবং সবুজ কালার, সাদা এবং সবুজ মিলিয়ে একটা প্যাকেট থাকে, ওই প্যাকেটটা ওটা ফ্লিপকার্টও অ্যাভেলেবেল, অ্যামাজনও অ্যাভেলেবেল। ওটা 20 টাকার যেটা প্যাকেটটা পাওয়া যায় সেটা 1 লিটার জলে মেশানোর জন্য, এবং একটা 5 টাকারও প্যাকেট পাওয়া যায় ওটা 250 ml জলের জন্য। তো যার যেমন বাজেট সে সেটা করতে পারে। ডেলি কেউ 5 টাকারটাও মানে 250 mlটাও খেতে পারে, 250 ml ওই প্যাকেটটা মিশিয়ে নিয়ে 250 ml জলে মিশিয়ে নিয়ে খেতে পারে। এবং সেটা হচ্ছে যে আপনি একদিন বাদে একদিন, কেউ চাইলে রেগুলার, যাদের শ্বাসকষ্ট হয়, দৌড়তে গিয়ে শ্বাস পান না, প্রচুর ঘাম হয়, তারা কিন্তু ডেইলি খেতে পারে। তো আর যাদের হচ্ছে যে এরকম কোনো প্রবলেম নেই, তারা একদিন বাদে একদিন বা সপ্তাহে একদিন, যেদিন খুব স্পিড রান করবেন সেই দিনও খেতে পারেন। এবং গ্রীষ্মকালে কিন্তু এটা ভীষণই জরুরি ইলেকট্রাল সলিউশনটা, কারণ এটা পারফরমেন্স হাইলি বুস্ট করবে, শ্বাসকষ্ট কম হবে, এবং শরীরে যে আমরা দৌড়তে দৌড়তে 1200 মিটার পর বা 1400 মিটার পর যখন আমাদের শরীর একদম আর মানে আর কথা বলা বন্ধ করে দেয় শরীর, সেই সময় কিন্তু ইলেকট্রল সলিউশনের এই পাওয়ারটা কিন্তু কাজে লাগে, কারণ এখানে সোডিয়াম, পটাশিয়াম, এই আয়নগুলো থাকে যেগুলো কিন্তু বডির আয়ন ব্যালেন্স ঠিক রাখে। এগুলো হচ্ছে সায়েন্টিফিক রিজন যে কেন এগুলো ইউজ করতে হয়। সেকেন্ড তো বললাম, থার্ডটা তো বললাম, অলমোস্ট এমটি স্টোমাকে রান করতে হবে। 4 নম্বর হচ্ছে ওয়ার্ম আপ, এটা ভীষণ জরুরি, কারণ ঠিকঠাক ওয়ার্ম আপ না হলে কিন্তু রান করতে পারবেন না। তার কারণ সায়েন্টিফিক একটা রিজন আছে এর পিছনে, যে ওয়ার্ম আপ কেন ভীষণ জরুরি আমি সেটা বলে দিচ্ছি। আমাদের জেনারেলি হার্ট রেট আমাদের প্রত্যেকেরই থাকে মোটামুটি 70 থেকে 90-এর মধ্যে, এমনি যখন জেনারেল অবস্থায় আমরা থাকি।
যখন আমরা খুব স্পিড ওয়ার্কআউট করি সেক্ষেত্রে আমাদের হার্ট রেট কিন্তু 180 বা 190 অবধিও যেতে পারে। এই হার্ট রেটে কিন্তু বেশিক্ষণ সাস্টেন করা যায় না, ম্যাক্সিমাম 2-3 মিনিটের বেশি সাস্টেন করা যায় না এই হার্ট রেটে। সুতরাং আমরা যখন 6 মিনিটে যদি আমরা 1600 মিটার কমপ্লিট করার চেষ্টা করি, লাস্ট হতে ম্যাক্সিমাম 2 মিনিট আমরা এইরকম হার্ট রেটে টানতে পারবো। এরকম হার্ট রেটে কিন্তু প্রায় আমরা যদি চেষ্টা করি এরকম হার্ট রেটে 180-90 হার্ট রেটে কিন্তু আমরা বলতে গেলে ওই 800 মিটার 400 মিটার ডিস্টেন্সটাকে আমরা কিন্তু 1.5 মিনিটে কমপ্লিট করতে পারি ওই 180-90 হার্ট রেটে। কিন্তু এইটা কন্টিনিউয়াস হয় না, করা যায় না, কেননা এই হার্ট রেটে কিন্তু ম্যাক্সিমাম আমাদের কিছুক্ষণ যাওয়ার পরে কিন্তু আমাদের শরীর থেকে এনার্জি ফুরিয়ে আসে। তার জন্য আমাদেরকে চেষ্টা করতে হয় যে এতটা বেশি বেশি রান করে প্র্যাকটিস করে রাখা, যাতে করে আমরা মিনিমাম ওই 150 থেকে 160 হার্ট রেটের মধ্যেই আমরা রানটাকে প্রথমের 1 কিলোমিটার কমপ্লিট করতে পারি 1600 মিটারের ক্ষেত্রে, বা 800 মিটারের ক্ষেত্রে প্রথম 500 মিটার যেন এই হার্ট রেটে কমপ্লিট করতে পারি। তো হার্ট রেট অনেকেই কাছেই অ্যাফোর্ড করার ক্ষমতা নেই, আমি এটুকু বলে দিচ্ছি যে সবার জন্য তো অ্যাফোর্ড করা যায় না। দামি দামি ওয়াচ যেগুলো প্রায় 1500-2000 করে দাম রয়েছে, 2500 দাম রয়েছে, 3000, ইভেন 14-15 হাজার টাকা দামের ওয়াচ রয়েছে যারা রান করে ইউজ করে। তো তারা যদি করতে না পারেন, ওয়াচগুলো কিনতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু ওয়াচের একটা এই রানিং ওয়াচের একটা বিকল্প রয়েছে। বারবার বলছি যে সবসময় ওয়াচ লাগবে এমনটা নয়। আপনি রান করতে করতে যখন দেখবেন যে 4টে ওয়ার্ড বা 4টে শব্দ যখন দেখবেন যে কোনো শ্বাস প্রশ্বাস কষ্ট ছাড়াই আপনি পাশের লোককে কথা বলতে পারছেন বা নিজে নিজে বলার চেষ্টা করবেন যতক্ষণ রান করার সময়, তখন জানবেন যে আপনার হার্ট রেট ওকে আছে, মানে আপনার হার্ট রেট 150 থেকে 160-এর মধ্যে আছে, বা হয়তো 130 থেকে এটা 160 ধরলাম আমি, এরকম হার্ট রেট আছে। মানে হার্ট রেটে এই যে 130 থেকে 160 হার্ট রেট বললাম, এটা কিন্তু আমি প্রত্যেক মিনিটের হিসাবে বলছি। 1 মিনিটে যতবার আমাদের হার্টটা পাম্প করে, ওকে? তো 1 মিনিটে আমাদের হার্টটা যতবার পাম্প করে সেটার কথা আমি বলছি। সেক্ষেত্রে হ্যাঁ, যেটাতে শুরু করলাম আমরা, যে ওয়ার্ম আপ কেন জরুরি। ওয়ার্ম আপের সময় আমরা কিন্তু প্রথমে 130 থেকে 150 এই হার্ট রেটে একটু ওয়ার্ম আপ এক্সারসাইজ করে নেওয়া হবো, যাতে করে হার্ট রেটটা আমাদের এই জায়গায় আসে। এই জায়গায় এসে অন্তত 10 মিনিট আমরা করব। কারণ একবার এই হার্ট রেট আমাদের হয়ে গেলে, এই হার্ট রেটে আমাদের বডি যদি এঙ্গেজ হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের হার্ট রেট খুব সহজে 180 থেকে 190 যাবে না। মানে এই হার্ট রেট যখন চলে আসে, আমরা যখন খুব এক্সারসাইজ করি, দেখুন এটা কিন্তু বেশিক্ষণ সাস্টেন করতে পারে না, ফলে দম ফুলে আসে, আমরা রানিং তখন মনে হয় যে ছেড়ে দিই, আমাদের শরীরে পাচ্ছে না। তাই প্রথমে কেন ওয়ার্ম আপটা জরুরি, কারণ প্রথমে ওয়ার্ম আপ করলে এই জায়গায় চলে আসলে আমাদের মাসেল দুরকমভাবে কাজ করে। একটা হচ্ছে এই সময় যে মাসেলগুলো অ্যাক্টিভেট হয় সেটা কিন্তু আমাদের বডি থেকে সুগার, মানে চিনি, শর্করাটা নেয়। আর 130 থেকে 150-এর মধ্যে আমাদের বডি কিন্তু ফ্যাট থেকে এনার্জি নেয়। ফ্যাট থেকে যে এনার্জিটা নেয় সেখানে কিন্তু শ্বাসকষ্ট হয় না, কারণ এটা এরোবিক। আর এই হার্ট রেটের সময় কিন্তু আমাদের শরীর থেকে প্রচুর এনার্জি যায়, কেননা এটা অ্যানারোবিক, মানে আমাদের বডি থেকে দ্রুত পরিমাণে অক্সিজেন নিতে শুরু করে। তখন বডির অক্সিজেন শেষ হয়ে গেলে আমরা শ্বাস প্রশ্বাস নিতে খুব কষ্ট হয়, তখন আমরা আর করতে পারি না। এই জন্য ওয়ার্ম আপের শুরুতে এটা করে নেওয়া উচিত, যাতে করে আমাদের বডির ওই ফ্যাট থেকে এনার্জি নিতে শুরু করে বডির। তাহলে কি হবে, যে সহজে আমরা 180-90 আমাদের অতটা দূর যেতে পড়বে না। একবার বডির মাসেলগুলো যদি এতে এঙ্গেজ হয়ে যায় ওয়ার্কআউট শুরু আগে, এখন মোটামুটি যতই জোরে রান করি এর থেকে একটু হয়তো বেশি হবে, কিন্তু 80-90 অবধি যাবে না, ওকে? সেই জন্য আমাদের ওয়ার্ম আপটা ভীষণ জরুরি। প্রত্যেক রানার একটাই ভুল করে, আমি নিজেও এই ভুলটা অনেকবার করতাম, যে ওয়ার্ম আপ না শুরু করে মাঠে গিয়ে তাড়াহুড়ো করে রান শুরু করে দিতাম। ভীষণ ভীষণ ভুল। ওয়ার্ম আপ ভীষণ জরুরি। কেন জরুরি এটা বলে দিলাম। নিজের শ্বাসকষ্টটাকে বা নিজের দমটাকে বজায় রাখার জন্য ওয়ার্ম আপ প্রথমে জরুরি। তো হার্ট রেট যাতে এরকম আসে, যাতে করে কথা বলতে পারে যে এরকম একটা হার্ট রেট, খুব যেন বেশি কষ্ট না হয় যায়, সেরকম করে ওয়ার্ম আপ এক্সারসাইজগুলো করতে হবে। আর রিকভারি রেস্ট তো জরুরি সব শেষে, সেটা সম্বন্ধে পরে বলবো। তো চলুন ওয়ার্ম আপ এক্সারসাইজ কী কী করতে হবে সেটা দেখে নেওয়া যাক। এখানে আমি কয়েকটা ওয়ার্ম আপ এক্সারসাইজ দিয়েছি। সেটা হচ্ছে হিল টু বাট কিক, মানে পাটাকে তুলে পিছনে অবধি ঠেকানোর জন্য লাফিয়ে লাফিয়ে। এগুলো কিন্তু আপনার স্ক্রিনশট করে রেখে ইউটিউবে দেখে নিতে পারেন। তারপরে নি টু চেস্ট, হিপ রোটেশন করতে হবে। ফরওয়ার্ড স্কিপ, এটা ভীষণ ভালো একটা এক্সারসাইজ। এবং হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন এই এক্সারসাইজটা করছে মাউন্টেন ক্লাইম্ব, এটাও কিন্তু ভীষণ জরুরি।
তো এগুলো আপনারা করতে পারেন 10 মিনিট। এবং চাইলে প্রথমে হয়তো যারা 800 মিটারের জন্য প্রিপারেশন নিচ্ছে তারা 500 মিটার একটু জগিং করে নিতে পারেন। আর যারা 1600 মিটারের প্রিপারেশন নিচ্ছেন তারা 1 কিলোমিটার কিন্তু জগিং করে নিতে পারেন। জগিংটা এরকম স্পিড হবে যাতে করে আপনি পাশের জনের সাথে কথা বললে আপনার দম না আটকে যায়, এরকম করে 4টি ওয়ার্ড যেন আপনি ফ্রিলি বলতে পারেন, এতটাই স্পিডে আপনি কিন্তু হালকা করে জগিং করে নেবেন। জগিং কিন্তু আলাদা সেশন, রানিং আলাদা সেশন। জগিংয়ে কিন্তু বডিকে একদম বেশি খাটানো যাবে না, শ্বাস প্রশ্বাসটা যাতে নর্মাল থাকে সেরকমভাবে জগিং করতে হবে। এবং বলেই দিলাম, যাদের হার্ট রেট, যারা ওই স্মার্ট ওয়াচ ব্যবহার করবেন তারা যেন হার্ট রেট খেয়াল রাখবেন যে 130 থেকে 150-এর মধ্যে থাকে, তার বাইরে যেন না যায়। আর যারা হচ্ছে যে স্মার্ট ওয়াচ ইউজ করছে না তারা যেন দেখবেন যে 4টি ওয়ার্ড যেন আপনারা দমের কষ্ট ছাড়া যেন বলতে পারছেন পাশের জনকে, বা নিজে নিজে বলতে পারছেন, যাতে কথা আটকে যাচ্ছে না, সেরকম হলে জানবেন যে না আপনার দম ঠিক আছে। আচ্ছা, নেক্সট চলে আসি। ওয়ার্ম আপ তো হয়ে গেল, এবার শুরু হয়েছে মেন রানিংয়ে। মেন রানিং হচ্ছে যারা 1600 মিটারের প্রিপারেশন নিচ্ছেন, একদম যারা আজ অব্দি কোনো দিন রান করেননি, প্রথমবার করছেন, তারা কিন্তু মাথায় একটা জিনিস ঢুকিয়ে রাখুন, আপনাদেরকে যদি এক্সামে পাস করতে হয়, যারা অলরেডি ডাব্লিউপিতে ফেল করে এসছেন তারা তো জানেনই রান ফেল করার দুঃখটা কত। মানে একটা চাকরি থেকে শুধুমাত্র এই দৌড়ানোর জন্য ফিরে আসা ভীষণ কষ্টজনক, দুঃখদায়ক। নিজের ফ্যামিলির পাশে দাঁড়াতে পারছেন না শুধুমাত্র নিজের ইনএফিসিয়েন্সির কারণে, বডির এফিসিয়েন্সি নেই বলে। সেই জায়গায় কিন্তু আপনাকে প্রচণ্ড জেদি হতে হবে। জেদি না হলে কিন্তু 1600 মিটার রান টাইমে কমপ্লিট করা যায় না 6.5 মিনিটে। আর 1600 মিটার রান 6.5 মিনিটে কমপ্লিট করাটা কোনো ব্যাপার না যদি আপনারা রেগুলার প্র্যাকটিস করেন, একদমই ভীষণই ইজি ব্যাপার। তো সেই ক্ষেত্রে আপনাকে ডেইলি কিন্তু, সপ্তাহে, ডেইলি বলতে গেলে সপ্তাহে 1 থেকে 2 দিন কিন্তু আপনারা রেস্ট নিতে পারেন। চেষ্টা করবেন 1 থেকে 2 দিন ডেফিনেটলি রেস্ট নেওয়ার। যারা 1600 মিটার টার্গেট তারা কিন্তু ডেইলি 5000 মিটার ডেফিনেটলি এই রানটা আপনাদেরকে করতে হবে। 5000 মিটার, সেখানে আপনি 1 কিলোমিটার হচ্ছে আপনার ওয়ার্ম আপ এক্সারসাইজের মধ্যে, 1 কিলোমিটার হচ্ছে আপনার ওয়ার্ম আপ এক্সারসাইজ, আর বাকি 4 কিলোমিটার হচ্ছে আপনি প্রপার একটা পেসে রান করবেন। সেতে রানে যতটাই, ওই যে 1 কিলোমিটার বললাম সেটা তো আপনি নর্মালি করছেনই, আর যে 4 কিলোমিটার রান, 4 কিলোমিটার রান যদি আপনি 25 মিনিট লাগুক, 30 মিনিট লাগুক, 35 মিনিট লাগুক, কিন্তু আপনি ধীরে ধীরে করবেন। রানটা আপনাকে পুরোপুরি একদমে শেষ করতেই হবে, স্পিডে রান করার দরকার নেই আপনার। কিন্তু 400 মিটার, ওই যে 4 কিলোমিটারটা কিন্তু ছাড়া চলবে না মাঝপথে, কোনোভাবেই ছাড়া চলবে না। যদি মনে হয় 2 কিলোমিটার পরে শরীর হাঁপিয়ে যাচ্ছে, ধীরে ধীরে দৌড়াবেন, আরও স্পিড কমিয়ে দেবেন, আরও স্পিড কমিয়ে দেবেন, কিন্তু হচ্ছে যে মাঠ কখনোই ছাড়া যাবে না। একটাই রুল, মাঠ ছাড়া যাবে না। 4 কিলোমিটার কোনোভাবে যেভাবেই হোক কমপ্লিট করতেই হবে। এইভাবে প্র্যাকটিস করে দেখুন, 1 মাসের মধ্যে আমি আপনাদের বলে দিচ্ছি যে আপনাদের শ্বাস প্রশ্বাস অনেকটাই নিজেদের কন্ট্রোলে চলে আসবে। আপনি প্রত্যেক মাসে মাসে নিজের পরিবর্তন ডেফিনেটলি, মানে মাস তো বেশি বলে ফেললাম, উইকে উইকে বুঝতে পারবেন, প্রত্যেকটা সপ্তাহ অন্তর বুঝতে পারবেন যে আপনার মধ্যে পরিবর্তন ঘটছে। স্পিড রান প্রথমেই চেষ্টা করবেন না, আপনি চেষ্টা করবেন যে 4 কিলোমিটার একদম নন স্টপ ধীরে ধীরে দৌড়ান, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু দৌড়ান। ডেইলি 5 কিলোমিটার কিন্তু রুটিনে রাখতে হবে। আর তার মধ্যে ওই যে বললাম 7 দিনের মধ্যে 6 দিন রান করবেন বা 5 দিন করবেন, তার মধ্যে একদিন আপনি 1600 মিটার ট্রায়াল দিতে পারেন। যেই দিন 1600 মিটার ট্রায়াল দেবেন সেই দিন হচ্ছে ফার্স্টে আপনারা 500 মিটার মতো একটু ওয়ার্ম আপ করে নেবেন, তারপর 1600 মিটার ট্রায়াল দেবেন। ইভেন ট্রায়াল দেওয়ার পরেও টাইম যেটাই আসুক না কেন সেটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, কিন্তু এখনও পড়ে থাকলো কত ব্যালেন্সে, 1600 মিটার, 500 মিটার, 2100 মিটার হয়ে গেলে এখনও কিন্তু ব্যালেন্সে 2900 মিটার পড়ে থাকলো, কিন্তু সেটা কিন্তু আপনাদেরকে তারপরে কমপ্লিট করতে হবে। সেটা যদি আপনি 29, মানে ওই যে 3 কিলোমিটার অ্যাটলিস্ট পড়ে থাকে, 3 কিলোমিটার রান করতে আধ ঘন্টাও সময় লাগে, মানে 1 কিলোমিটার শেষ করতে যদি 10 মিনিট লাগে তবুও করতে হবে। রান কিন্তু ছাড়া চলবে না কোনোভাবেই। মেয়েদের ক্ষেত্রেও তাই, যারা 800 মিটার দৌড়বেন সেই ক্ষেত্রে আপনাকে ডেইলি কিন্তু 2500 মিটার মানে 2.5 কিলোমিটার ডেইলি কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে। কোনোভাবেই মাঠ ছাড়া চলবে না, আর যতটা ধীরেই হোক, কারণ সবার পেস সমান হয় না, কেউ অনেক ফাস্ট দৌড়ায়, কেউ অনেক স্লো দৌড়ায়, কিন্তু স্লো থেকে ধীরে ধীরে ফাস্টে যেতে হবে। তার জন্য কিন্তু নিজের এরোবিক বেসটা বাড়াতে হবে, মানে নিজের শ্বাস প্রশ্বাসটাই মেন এখানে। শ্বাস প্রশ্বাসের যে দমের যেটা কষ্ট, দমটা বাড়াতে হবে। আর দম লং রান না করলে দম কোনোভাবেই তৈরি হবে না। আপনি ডেলি 800 মিটার রান আর ডেলি 800 মিটার বা 1 কিলোমিটার রান প্র্যাকটিস করে আসছেন, কোনো ইম্প্রুভমেন্ট পাবেন না। আজকেও 5 মিনিট সময় লাগছে, কালকেও 5.5 মিনিট সময় লাগবে, তারপরের জন্য যার যেটা টাইম সেই একই টাইম থেকে যাবে, ইম্প্রুভমেন্ট কিন্তু খুব কম হবে। আর যদি আপনারা লং রান করেন তাহলে কিন্তু আপনাদের শরীরে দম ধরে রাখার ক্ষমতাটা বাড়বে। যতক্ষণ না শরীরে দম ধরে রাখার কথা, ওই যে বললাম 150 থেকে 160 হার্ট রেটে আপনি যখন হাই স্পিডে রান করতে পারবেন, মানে আপনার শরীর যখন ফ্যাট থেকে এনার্জি নেবে, তখন কিন্তু আপনার দমের কষ্টটা হবে না, তখন কিন্তু আপনি সহজেই
800 মিটার বা 1600 মিটার ইজিলি করতে পারবেন। আর যারা 5000 মিটারের জন্য মানে 5 কিলোমিটারের জন্য প্রিপারেশন নিচ্ছেন, বিএসএফ, সিআরপিএফ বা আর্মিরা, আর্মিতে তো এতটা 5000 মিটার লাগে না, বিএসএফ, সিআরপিএফ বা এসএসবির জন্য বা দিল্লি পুলিশের জন্য অনেক ক্ষেত্রে 5 কিলোমিটার রান দরকার হয়। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে যে সপ্তাহে অন্তত 2 দিন 10 কিলোমিটার রান করতে হবে, বাকি দিন আপনারা 7 কিলোমিটার 7.5 কিলোমিটার রান আপনাদেরকে ডেলি প্র্যাকটিস করতে হবে, কারণ লং রান না করলে কিন্তু টাইম ভালো আসবে না। এই হলো প্রত্যেক দিনের রানিংয়ের রুটিন। এবং রান শেষ হয়ে গেলে কিন্তু আপনাদেরকে আবার একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে যে কুল ডাউন এক্সারসাইজ। যে আপনারা যখন রানিং জন্য বডিটা অনেকটা হিট হয়ে যায়, তারপরে কিন্তু নিজেদেরকে কুল ডাউন করতে হবে। সেই কুল ডাউন এক্সারসাইজগুলো আপনারা ইউটিউবে দেখে নেবেন, নাহলে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা যদি কেউ খুঁজে না পান প্রপার কুল ডাউন এক্সারসাইজের কথা আমি বলে দেবো। এবং তারপরে মোস্ট যেটা জরুরি হচ্ছে, রানিংয়ে কিন্তু পুলিশের চাকরিতে একটা কিন্তু বিরাট ভাইটাল সময় আপনাকে কিন্তু রানের জন্য রাখতে হবে। সারাদিন পড়াশুনো করার চাকরি কিন্তু পুলিশের চাকরিটা নয়। অ্যাটলিস্ট নিজের শরীরের জন্য দিনে 2 ঘন্টা রাখুন, আর পড়াশোনার জন্য 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা যার যেমন সময় হয় রাখুন, কিন্তু অ্যাটলিস্ট 1.5 থেকে 2 ঘন্টা সম্পূর্ণভাবে নিজের রানিংয়ের জন্য রাখুন। এখানে আমি রানিংয়ের পরের কথা বলছি। আপনি যখন বাড়ি চলে আসবেন, হয়তো মাঠে 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় কাটলেন, তারপরে যখন বাড়ি চলে আসবেন, তখন বাড়িতে এসেও কিন্তু চেষ্টা করবেন দুপুরের দিকে, বিকেলের দিকে বা সন্ধ্যাবেলার দিকে ব্রিদিং এক্সারসাইজ করার, মানে করে চুপ, মানে নিজের সর্বশক্তি দিয়ে পুরো দমটা নাকের মধ্যে নিয়ে আটকে রেখে দম ধরে রাখার ক্ষমতা। স্টপ ওয়াচে দেখবেন প্রথমে 30 সেকেন্ড, তারপরে ধীরে ধীরে ক্যাপাসিটি বাড়লে 40 সেকেন্ড, 50 সেকেন্ড, 60 সেকেন্ড, এইভাবে অনেকে চাইলে 1.5 মিনিট অবধিও দম ধরে রাখতে পারে। কিন্তু আপনার সেটা একদিনে হবে না, প্র্যাকটিস করতে হবে। এই সপ্তাহে কেউ ধরুন 30 সেকেন্ড প্র্যাকটিস করলেন, পরের সপ্তাহে 40 সেকেন্ড, তারপরের সপ্তাহে 50 সেকেন্ড করে কিন্তু ধীরে ধীরে দম ধরে দম ছাড়ার অভ্যাসটা করতে হবে। দিনে 5-7 বার করে এই প্র্যাকটিসটা করবেন। যতটা বেশি প্র্যাকটিস করবেন ততটা আপনার লাভ। সুতরাং ব্রিদিং এক্সারসাইজ তো বসে বসেই করা যায়। পড়াশুনো হয়তো শুরু করছেন, থিওরি পড়াশোনা করবেন বা জেনারেল নলেজ পড়াশোনা করবেন, তার আগে কিন্তু বসে ব্রিদিং এক্সারসাইজ 5 মিনিটের জন্য একটু করে নিলেন, সেটা কিন্তু ভীষণ উপকার দেবে। কারণ এই জিনিসগুলো মাঠে কিন্তু কাজে লাগবে। ওই যে শ্বাস দম ধরে রাখা, তার মানে আপনার ফুসফুসের ক্যাপাসিটি বাড়বে, তাহলে কিন্তু দৌড়তে গিয়ে দমের কষ্টটা হবে না। সেকেন্ড হচ্ছে হাইড্রেশন। এই যে আমাদের হাতে পায়ে ব্যথা করে দৌড়তে গেলে বা বডিতে পেন হয়, মাসেলে পেন হয়, এটা কিন্তু জলের অভাবে হয়। সুতরাং আপনার শরীরের যেটা ওয়েট, তার সঙ্গে 0.5 দিয়ে মানে হাফ দিয়ে গুণ করলে যেটা হয়, সেই পরিমাণ জল কিন্তু আপনাকে খেতে হবে। সরি, এটা ক্যালকুলেশনটা ভুল হয়েছে, 0.05 হবে এটা। মানে কারো যদি 40 কেজি 80 কেজি কারো যদি ওয়েট হয়, তাহলে 0.05 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এটা কিন্তু 0.05 হবে। তাহলে কিন্তু তাকে দিনে 4 লিটার জল খেতে হবে। 4 লিটার মিনিমাম জল খেতেই হবে তাকে, কারণ দৌড়লে অনেক ঘাম হয়, সুতরাং বডি থেকে অনেক মানে জল বেরিয়ে যায়। সুতরাং সেই ক্ষেত্রে 4 লিটার জল মিনিমাম খেতে হবে। কারো যদি 60 কেজি ওয়েট হয়, তো সেই হিসেবে আপনাকে 3 লিটার জল মিনিমাম দিনে বেলা খেতে হবে। আপনারা নিজের ওয়েট হিসাব করে দেখে নেবেন, এবং দিনে যতই ওয়েট কম হোক, 50 কেজি ওয়েট হলেও তাকে দিনে অন্তত 3 লিটার জল খেতেই হবে, যারা রেগুলার রান প্র্যাকটিস করছেন, কারণ শরীর থেকে অনেক জল বেরিয়ে যায়। আর একটা হচ্ছে রিকভারি। শরীর রিকভারি একমাত্র হয় ঘুমের সময়। সুতরাং একটা ডিপ ঘুম দরকার, গভীর ঘুম, 7 থেকে 9 ঘন্টা কিন্তু একটা গভীর ঘুম দরকার। এই ঘুমটা কিন্তু আপনার শরীরকে পরের দিনে রানের জন্য প্রিপেয়ার করবে। প্রপার রেস্ট না হলে কিন্তু পরের দিন আপনি রান করতে পারবেন না। চেষ্টা করবেন 7 থেকে 9 ঘন্টা একদম গভীর ঘুম ঘুমানোর, তাহলে কিন্তু আপনারা অনেকটা উপকার পাবেন। এই কটা স্টেজ আপনারা রেগুলার যদি মেনে চলেন, সেক্ষেত্রে আপনারা দেখবেন প্রায় 2 থেকে 4 মাসের মধ্যেই আপনাদের রানিং কিন্তু একদিনে ইমপ্রুভমেন্ট হওয়ার জিনিস নয়, বারবার বলতে ধৈর্য রাখতে হবে। 2 থেকে 4 মাসের মধ্যে কিন্তু আপনাদের রানিং ডেফিনেটলি টাইমে কমপ্লিট হবে। তারপর আপনাদেরকে পুরো লজিকটা বলে দিলাম, রানিংয়ের পিছনে সায়েন্সটা বলে দিলাম। সুতরাং আশা করি আপনাদের আর বিশেষ কোনো অসুবিধা হবে না। তারপর একটা মোটিভেশনাল ভিডিও আপনাদেরকে দেখা, আপনারা যারা ওই 4 কিলোমিটার 5 কিলোমিটার রান করতে পারেন না, বা মেয়েরা যারা 2.5 কিলোমিটার রান করতে ভয় পান, তাদের জন্য একটা ভিডিও দেখে নিন। এই যে মহিলাটা রয়েছে ম্যারাথন রানার, ঈদের 77 বছর বয়স, এই বয়সে উনি কিন্তু 6.5 মিনিটের পেসে কিন্তু 42 কিলোমিটার রান করেছে। চিন্তা করুন, তাহলে একটা 77 বছরের বয়স্ক মহিলা হয়ে যদি এই রানটা করতে পারে, আপনারা এত কম বয়সী, প্রত্যেকেই আশা করি 22 থেকে 28-30-এর মধ্যে আপনাদের বয়স, তো এই বয়সে যদি আপনারা 4-5 কিলোমিটার বা 2.5-3 কিলোমিটার রান ডেলি করতে না পারেন, বা যারা পিএসএফের জন্য বা এসএসবির জন্য প্রিপারেশন নিচ্ছেন, তারা দিনে যদি 8-10 কিলোমিটার রান করতে না পারেন, তাহলে কিন্তু ভীষণ লজ্জাজনক।
একজন 77 বছরের মহিলা যখন 42 কিলোমিটার রান করতে পারছে একটা না 6.5 মিনিটের পেসে, আপনাদের তো ডেলি 4-5 কিলোমিটার রান, খুব বেশি বিরাট বড় টার্গেট দেওয়া হয়নি, তাহলে সেই রানটা কিন্তু আপনার প্র্যাকটিস করতে হবে, নিজের মধ্যে জেদ নিয়ে আসতে হবে। জেদটাই হচ্ছে রানিংয়ের মূল মন্ত্র। তো এরপরে যদি আপনাদের রানের সম্বন্ধে কোনো কোশ্চেন থাকে বা কোনো প্রবলেম হয়, আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, আমি চেষ্টা করবো সেগুলো হেল্প করার। আর রানিংয়ের যেটা জুতো নিয়ে আমি পরে একটা ভিডিও বানিয়ে দেবো, বা আরও যেসব গিয়ারগুলো বললাম, জুতো কেমন হওয়া উচিত, বা ফোনের যে অ্যাপটা ব্যবহার করার কথা বললাম ইত্যাদি, এগুলো কিন্তু আপনাদেরকে আমি পরবর্তীকালে আপনাদের যদি মনে হয় কমেন্ট বক্সে লিখলে আমি সেগুলো বলে দেবো। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা আর বেশি লং করবো না, অনেকটা বড় ভিডিও বললাম, কিন্তু এই ভিডিওটা যারা বিগিনার বা যারা মিডিয়াকর লেভেলে আছেন তাদের জন্য কিন্তু একদমই বলবো যে মানে জীবনের এই পরীক্ষাটা উত্তরণের জন্য কিন্তু একদমই খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। সুতরাং এটা ভালো করে দেখুন এবং নিজেরা ডেলি প্র্যাকটিস করুন। আশা করি আপনারা এতে ফলপ্রসূ ভালো ফল পাবেন। ধন্যবাদ। তো আজকের ভিডিওটা এখানে আমি শেষ করছি।